আমন্ত্রণ গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। হামাসকে শনিবারের মধ্যে জিম্মি মুক্তির সময় বেঁধে দিল ইসরায়েল। শর্ত না মানলে অস্ত্রবিরতি চুক্তি বাতিলের হুমকি, পশ্চিম তীরে নারকীয় তাণ্ডব। আবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলা, প্রাণহানি এক, শহর জুড়ে একাধিক স্থানে অগ্নিকাণ্ড। যুদ্ধ দ্রুত থামানোর চাপ ট্রাম্পের। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌবাহিনীর জোড়া জাহাজ, ক্ষুব্ধ চীন, নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির শঙ্কা বেইজিংয়ের। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। আগামী শনিবারের মধ্যে ইসরায়েলি জিম্মিরা মুক্তি না পেলে বাতিল হয়ে যাবে গাজার যুদ্ধবিরতি চুক্তি। মঙ্গলবার এমন হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েল। এরই মধ্যে গাজা নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনায় অনড় থাকার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে উপত্যকাটিতে নতুন করে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আবারও অনিশ্চয়তায় ফিলিস্তিনের গাজা উপত্যকার ভবিষ্যৎ। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলি জিম্মি মুক্তি স্থগিত করে হামাস, আর তারপরেই বাধল বিপত্তি। এবার জিম্মি মুক্তির জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে চূড়ান্ত সময় বেঁধে দিল দখলদার ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিলেন, আগামী শনিবারের মধ্যে জিম্মিদের মুক্তি না দিলে গাজা উপত্যকায় পুনরায় শুরু হবে যুদ্ধ। রাজনৈতিক নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে 4 ঘন্টার একটি দীর্ঘ বৈঠক করেছি আমি। আগামী শনিবার দুপুরের মধ্যে আমাদের জিম্মিদের মুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানকে স্বাগত জানাই। এরই মধ্যে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বৈঠকে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহকে চাপ দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইঙ্গিত দেন গাজা মার্কিন নিয়ন্ত্রণে নেয়া ও উপত্যকাটির বাসিন্দাদের স্থায়ীভাবে সরানোর পরিকল্পনা থেকে সরবেন না তিনি। তবে ট্রাম্পের চাপকে দৃঢ়ভাবে উপেক্ষা করেন বাদশাহ। এদিকে যে কোনো মূল্যে গাজায় সংঘাত পুনরায় শুরু হওয়ার ঠেকানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে প্রয়োজন হবে $53 বিলিয়ন। জাতিসংঘের একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। বুধবার এই তথ্য জানায় ফ্রান্স 24। প্রতিবেদনে বলা হয়, গাজা পুনরুদ্ধার এবং পুনর্গঠন শুরুর জন্য একটি রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামো তৈরি করতে হবে। এজন্য প্রয়োজন হবে আনুমানিক $53.14 বিলিয়ন। এর মধ্যে প্রথম 3 বছরে $20.56 বিলিয়ন প্রয়োজন বলে ধারণা করা হয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত আক্রমণে স্কুল, হাসপাতাল এবং অন্যান্য অবকাঠামো সহ গাজার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। গাজায় যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরে নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তুলকারেম ও নূর শামস শরণার্থী শিবিরের সন্ত্রাসী নির্মূলের নামে মঙ্গলবারও অসহায় ফিলিস্তিনিদের গ্রেফতার করেছে তারা। এই অপরাধের বিরুদ্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। যদিও আগ্রাসনকে অধিকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণে ইসরায়েলের কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইসরায়েলের হিংস্রতা থেকে কিছুতেই রেহাই পাচ্ছে না ফিলিস্তিনিরা। গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসনের মাত্রা বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী। মঙ্গলবারও তুলকারেম, নূর শামস, আরুফ শরণার্থী শিবিরে সন্ত্রাসী নির্মূলের নামে অভিযান চালায় তারা। এ সময় বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় জায়ানবাদীরা। গণমাধ্যমের তথ্য বলছে, গাজায় যুদ্ধবিরতি শুরুর পর ঘোষণা দিয়ে সবচেয়ে বড় অভিযান শুরু করে ইসরায়েল। একে 2003 সালের পর সবচেয়ে বড় অভিযান বলা হচ্ছে। অল্প কয়েকদিনের ব্যবধানে শতাধিক ফিলিস্তিনিকে গ্রেফতারও করা হয়েছে। মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে রাস্তাঘাট, ঘরবাড়ি। প্রাণ হারিয়েছেন অনেকে। এদিকে পশ্চিম তীরে ইসরায়েল যে অভিযান চালাচ্ছে, এ অপরাধের বিরুদ্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এসবের মধ্যে প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন পশ্চিম তীরের দিকে নজর পড়ল নেতানিয়াহুর। রামাল্লায় আরব আমেরিকান ইউনিভার্সিটির আমজাদ আবু এল ইজের মতে, অধিকৃত পশ্চিম তীরের সমস্ত শরণার্থী শিবির নিয়ন্ত্রণে নিতেই এই অভিযান পরিচালনা করছে ইসরায়েল। এই শিবিরগুলোকে ফিলিস্তিনি প্রতিরোধের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। তাই নতুন করে হামাসের মতো কোনো সংগঠন যেন তৈরি না হতে পারে, সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে নেতানিয়াহু। আফরিন মৌ, নিউজ 24। ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং 3 জন আহত হয়েছেন। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, হামলায় একাধিক আবাসিক ও অনাবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলা শুরুর সময় বিমান হামলা সতর্কতা জারি করা হয়। কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা তাদের কাছে স্পষ্ট নয়। এদিকে অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই দেশ দুটির জন্য তার বিশেষ দূত কিথ কেলগ ইউক্রেন যাচ্ছেন। আরও জানান, চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলবেন। চলতি সপ্তাহে তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর 2টি জাহাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরই প্রথম তাইওয়ান প্রণালীতে গেল মার্কিন জাহাজগুলো। এতে নাখোশ চীন তাইওয়ান প্রণালীতে মার্কিন জাহাজের উপস্থিতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে শি জিনপিং সরকার। বেইজিংয়ের সংখ্যা এমন কর্মকাণ্ড নিরাপত্তা ঝুঁকি বাড়াবে। তাইওয়ানকে নিজস্ব অঞ্চল দাবি করে কৌশলগত এ জলপথ নিজেদের বলে জানায় চীন। ভারতের সেনাবাহিনীকে অবমাননা করে মন্তব্য করার অভিযোগে দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে তলব করেছেন উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের এমপি এমএলএ আদালত। এরই মধ্যে তাকে তলবের নোটিশও পাঠানো হয়েছে। শুধু এমপি এবং বিধায়কদের মামলার বিচার হয় লখনৌয়ের ওই আদালতটিতে। রাহুলকে পাঠানো নোটিশে বলা হয়েছে, আগামী মার্চের শেষ সপ্তাহের যে কোনো দিন তাকে আদালতে হাজির হতে হবে। মামলার অভিযোগপত্র অনুসারে 2022 সালের ডিসেম্বরে কংগ্রেসের ভারত জোড়ো কর্মসূচি চলাকালে এক জনসভায় রাহুল মন্তব্য করেছিলেন, অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাদের চীনের সেনারা মারধর করছে। একজন দায়িত্বশীল রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধির এমন মন্তব্য ভারতের সেনাবাহিনীর মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগপত্রে লেখা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের উন্নয়নের জন্য মঙ্গলবার নতুন কৌশল ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। এই নতুন উদ্যোগের লক্ষ্য হল প্রতি বছর 10,000 দক্ষ এআই বিশেষজ্ঞ তৈরি করা। দ্য কোরিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, এর পাশাপাশি আধুনিক এআই প্রযুক্তি নির্ভর শহর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরীয় সরকার, যেখানে কাজ, জীবনযাপন এবং বিনোদন একসাথে উপভোগ করার সুযোগ থাকবে। এদিকে দক্ষিণ কোরিয়াকে বিশ্বের 2য় শ্রেণীর এআই দেশ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় পরামর্শক প্রতিষ্ঠান বোস্টন কনসাল্টিং গ্রুপ। ইয়েমেনের রাজধানী সানায় ধীরে ধীরে ফেরত আসতে শুরু করেছে শিল্পকর্মের চর্চা। দেশটির একটি গ্যালারিতে প্রদর্শিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় চিত্রশিল্পী মাজেদ আল হামদানির চিত্রকর্ম, যেখানে ফুটিয়ে তোলা হয় জনগণের দৃঢ়তা, অনুভূতি, আশা এবং মানবতার গল্প। অর্থাৎ চিত্রকর্মের মূল লক্ষ্য ইয়েমের পরিচয়কে তুলে ধরা। প্রদর্শনীতে 5টি বিভাগে ভাগ করা হয়েছে, যেখানে 120টিরও বেশি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। রোমের বেলুন মিউজিয়ামে শুরু হয়েছে এক অনন্য প্রদর্শনী, যেন এক কল্পনার জগৎ। নানা রঙের বেলুন, আলো আর অভিনব শিল্পকর্ম ভরা এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য নিয়ে এসেছে এক অন্যরকম অভিজ্ঞতা। ছোট বড় সবাই মুগ্ধ বেলুনের দুনিয়ায়। বেলুন, আলো এবং নড়াচড়া এক মনোমুগ্ধকর জগৎ রোমের বেলুন মিউজিয়াম। যেন বিস্ময়কর এক জগতে পা রাখছেন। বিশাল আকারের ইনফ্ল্যাটেবল, মন্ত্রমুগ্ধ আলো এবং ইন্টারেক্টিভ আর্ট সৃজনশীলতাকে একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা অর্জন হবে এই জাদুঘরে। এই প্রদর্শনীটি খুবই মজার এবং অনন্য। এটি শুধু বিনোদনের জন্য নয়, বরং শিল্পের বিভিন্ন বার্তা বোঝানোর সুযোগ করে দেয়। চারদিকে বেলুনের শিল্পকর্ম আর বাতাসে ভাসমান আলো সব মিলিয়ে এক রঙিন পরিবেশ। দেখে মনে হবে যেন বেলুনের এক বিশাল সমুদ্র। এই প্রদর্শনী শুধু দেখা বা বিনোদনের জন্য নয়, শিল্পীদের সৃজনশীলতা আর দর্শনার্থীদের কল্পনার সংমিশ্রণে এক অভূতপূর্ব পরিবেশ।
প্রদর্শনীতে রয়েছে বিশাল আকারের বাড়ির মতো এক ভাস্কর্য, যার ভেতরে শুধু বেলুন দিয়ে ভর্তি। এছাড়া ঝুলন্ত লাইট স্থাপন করা হয়েছে। বিশাল আকারের বল, একাধিক আলো আঁধারির খেলা দর্শকদের বিস্ময়ে ভরিয়ে দিচ্ছে। সত্যি মজাদার অভিজ্ঞতা, স্পষ্টতই অনন্য মাত্রা। এমন সৃজনশীলতার এক জগতে পা রেখে অন্য এক অভিজ্ঞতা যা দুর্দান্ত। উপভোগের পাশাপাশি হাত ছুঁয়ে ও প্রদর্শনী দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা। এই বিলনে ঢুকে গেলে বাস্তব জগতের কথা ভুলে যেতে হয়। প্রদর্শনীটি শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্ক উভয়ের কাছেই আবেদনময়। চন্দ্রা, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।